আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু বর্তমান সময়ে আসুসের লেটেস্ট একটা ডিভাইস নিয়ে কথা বলবো, আসুস ROG 9। ইয়েস, আমাদের হাতে কিন্তু চলে আসছে আসুস ROG 9, যেই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে আর কোথাও আপনারা দেখেন নাই, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই প্রোডাক্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবল হয়নি, বাট বাংলাদেশ কিন্তু এতটাই ফাস্ট হয়ে গেছে এখন, ইন্ডিয়া পাকিস্তানের আগে কিন্তু বাংলাদেশের হাতে পৌঁছে গেছে হচ্ছে আপনার আসুস ROG 9। সো আজকে এই আসুস ROG 9 নিয়ে বিস্তারিত কথা হবে। গেমার্সদের জন্য আরো একটি স্ট্রং গেমিং পারফরম্যান্স ওয়ালা ফোন নিয়ে চলে আসছি আজকে আমরা, এবং স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরের আরো একটি ফোন কিন্তু চলে আসছে আমাদের হাতে। আজকে স্পন্সর হচ্ছে AZ ইন্টারন্যাশনাল, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128। আপনারা এখানে আসলে কিন্তু বরাবরের মতো ব্র্যান্ড নিউ এবং ইউজ প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমি তাদের ফেসবুক পেজের লিংক, আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, পাশাপাশি কিন্তু অ্যাড্রেস সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চেক আউট করে আসতে পারেন। ফ্ল্যাগশিপ ফোন আমরা নিয়ে আসবো নেক্সটে, আরো ক্রেজি ফোন চলে আসতেছে। সব ধরনের ফ্ল্যাগশিপ প্রোডাক্টের ভিডিও পাবেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে মুভ করবো, ভিডিও শুরু করা যাক। সো ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন আসুস ROG 9, তাদের কিন্তু লোগোটা সামনে দেওয়া আছে, খুবই সুন্দর। আর বক্সটা কিন্তু টোটালি ইকো ফ্রেন্ডলি বক্স। ভিতরে যদি খুলি তাহলে কিন্তু দেখতে পারবো তাদের লোগোওয়ালা হচ্ছে একটা পোর্শন, যেখানে ভিতরে ঢুকলে দেখতে পারবো সবার আগে সিম ইজেক্টর পিন, এবং পিনটা দেখেন কতটা সুন্দর। তাদের কিন্তু এই সিম পিনের মধ্যে লোগো দেওয়া থাকে তাদের, এবং হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন। ভিতরে কিন্তু ডকুমেন্টেশন দেখতে পারবো, স্টিকার্স দেখতে পারবো, আর এখানে কিন্তু দেওয়া আছে ব্যাক কভার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আসুস কিন্তু এর আগেও যে কোয়ালিটি মেইনটেইন করেছে কভারের সেম কোয়ালিটি এবারও মেইনটেইন করছে। চাচের কভার, লোগোওয়ালা সুন্দর একটা কভার। তারপর যদি ভিতরে দেখি তাহলে কিন্তু ডিভাইসটা রাখা আছে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার পেপারে মোড়ানো, এটা সাইডে রাখলাম। চলে আসি ভিতরে কিন্তু দেখতে পারবো হচ্ছে একটি চার্জার দেওয়া আছে, যেটা হচ্ছে 65 ওয়াটের চার্জার, 3 পিনের চার্জার। ভাই অনেস্টলি স্পিকিং এই চার্জারটা ধরলে কেউ বলবেই না হচ্ছে আপনার গিয়ে 65 ওয়াটের চার্জার। এতটা ভারী একটা চার্জার, আমি কিন্তু হচ্ছে 65 ওয়াট সেগমেন্টের এত ভারী চার্জার এর আগে দেখি নাই। তারপর যদি দেখি ভিতরে দেখতে পারবো হচ্ছে USB Type-C to Type-C কেবল দেওয়া আছে। কেবলটা কিন্তু হচ্ছে টোটালি প্রোটেক্টেড, মানে হচ্ছে আপনার এই কেবল কিন্তু হচ্ছে ইঁদুরে অথবা অন্য কোনো পোকামাকড় কিন্তু কাটতে পারবে না, একদমই হচ্ছে প্রোটেক্টেড কেবল, যথেষ্ট শক্ত আর লম্বা কেবল। তো এগুলো সবকিছু সাইডে দেখার পরে চলে আসে হচ্ছে ডিভাইসটাতে। আমাদের কাছে আজকে আছে হচ্ছে হোয়াইট কালার ডিভাইস। জাস্ট লুক এট দিস, ও মাই গড। হাতে নেওয়ার পর একটা ভারী ফিল হচ্ছিল, কারণ সাইডটা পুরোটাই মেটাল, একদম শীতের সময় ঠান্ডা হয়ে আসছিল মেটালটা। এবং দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু ট্রিগার দেওয়া আছে, এবং ফোনটা ওপেন করলে কিন্তু আমরা দেখতে পারবো হচ্ছে আসুসের অ্যানিমেশন স্ন্যাপড্রাগন এলিট গেমিং নিচের দিকে লেখা আছে, এবং সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে ওপেন হয়। আর ডিজাইনের কথা যদি বলি তাহলে ডিজাইনের দিক দিয়ে কিন্তু আহামরি অনেক বেশি আমরা মানে চেঞ্জ দেখতে পাচ্ছি না, যেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে সিম্পলি গর্জিয়াস। তো আমরা সরাসরি এখন হচ্ছে স্পেসিফিকেশনে মুভ করবো। ROG 9 এর ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.78 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে ব্যবহার করা আছে, তবে গেমিং ফোন হিসেবে কিন্তু অতটাও বড় না। পাশাপাশি কিন্তু 227 গ্রামের ওয়েট, এই কারণে কিন্তু ফোনটা এত বেশি ভারী লাগছিল। 227 গ্রামের ওয়েট ব্যবহার করা আছে এই ফোনটাতে। পাশাপাশি 8.9 মিলিমিটারের থিকনেস ব্যবহার করা আছে এই ফোনটাতে। এবং ইন হ্যান্ড ফিলের কথা যদি বলি তাহলে কিন্তু হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে কিন্তু ধরতে অনেকটাই ভারী লাগছে। যাদের হাত একটু ছোট, যারা ভারী ফোন ক্যারি করতে পারে না, তাদের জন্য একটু প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে যাবে। আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে কিন্তু ক্যামেরা বামটা কিন্তু একটু বেশি উঁচু বডি থেকে, যার কারণে কিন্তু ফোন আপনি কভার ছাড়া ইউজ করতে পারবেন না, অবশ্যই কভার দিয়ে ইউজ করতে হবে। পোর্শন বাটনের দিক দিয়ে কিন্তু পুরো ফোনটাই বিজি। নিচের দিকে যদি আসি তাহলে কিন্তু দেখতে পারবো লেফট সাইডে সবার আগে দেওয়া আছে হেডফোন জ্যাক, যেটা কিন্তু অন্যান্য কোনো ফোন আমরা দেখি না। পাশাপাশি কিন্তু পাচ্ছি হচ্ছে ডুয়াল স্পিকারের মেইন স্পিকার, তার পাশে কিন্তু পেয়ে যাচ্ছে সিম ইজেক্টর ট্রে, যেখানে কিন্তু আমরা ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। এখানে কিন্তু আপনি চাইলে একটা সিম কার্ড ইউজ করতে পারেন ফিজিক্যালি, অথবা একটা সিমও ইউজ করতে পারেন। এখানে সব ধরনের অপশন আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। পাশাপাশি পেয়ে যাচ্ছি USB Type-C পোর্ট, আর হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এখানে Type-C পোর্টটা সাইডে হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আরো একটা Type-C পোর্ট আছে, আপনি চার্জ দেওয়ার জন্য পাবেন, সেটা কিন্তু আমরা পেয়ে যাবো লেফট সাইডে। রাইট সাইডটা কিন্তু একটু বিজি, দুই পাশে কিন্তু এয়ার ট্রিগার্স ব্যবহার করা আছে, যেটা আপনি গেমিং এর সময় ইউজ করবেন, এবং মাঝখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং পাওয়ার অন অফ বাটনটা ব্যবহার করা আছে। আপার সাইডে যদি আসে তাহলে দেখতে পারবো কিন্তু আপার সাইডে শুধুমাত্র নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা। বাটন এবং পোর্টসের ক্ষেত্রে কিন্তু মোটামুটি সবকিছু অ্যাভেলেবল পাচ্ছিলাম আমরা। সো এবার চলে আসলাম ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে যদি কথা বলি, এই ফোনটাতে কিন্তু 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটি কিন্তু একটি LTPO অ্যামোলেড ডিসপ্লে। পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে 1 বিলিয়ন কালার্স, 165 এর স্ক্রিন রিফ্রেশ রেট। ও মাই গড, ওয়ার্ল্ড রেকর্ড বলা যায় এটা। এই পর্যন্ত ম্যাক্সিমাম ছিল 144 হার্জ, যেটার সব রেকর্ড ভেঙে দিয়ে আসুস কিন্তু এবার 165 এর রিফ্রেশ রেট দিয়েছে ডিসপ্লেতে, যেটা কিন্তু গেমিং এর ক্ষেত্রে 185 পর্যন্ত চলে যায়। পাশাপাশি HDR10 এর সাপোর্ট, এবং 2500 নিটস এর পিক ব্রাইটনেস, এবং 1600 নিটস এর HBM পেয়ে যাচ্ছেন আপনারা এই ফোনটা থেকে। পাশাপাশি ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, পিছনে কিন্তু পাচ্ছেন আছে গরিলা গ্লাস ভিক্টাস এর প্রোটেকশন। অলওয়েজ অন ডিসপ্লে থাকছে এই ফোনটাতে, এবং 88.2% এর উপরে স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন। এইবার খাতা কলমের বাদ দিয়ে যদি রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে কিন্তু হচ্ছে ডিসেন্ট এনাফ ডিসপ্লে আমরা এখান থেকে পেয়েছি। বিশেষ করে রিফ্রেশ রেটের দিক দিয়ে কিন্তু অনেক ভালো একটা স্মুথনেস এক্সপিরিয়েন্স দিচ্ছিল আমাদেরকে। ব্রাইটনেসের দিক দিয়ে কিন্তু আপনি আউটডোরে যাবেন যখন, তখন কিন্তু অনেক
অনেকটাই আপনার মনে হবে যে একটু লোয়ার ব্রাইটনেসে আপনার ফোনটা কাজ করতেছে। তার কারণ হচ্ছে এই বাজেটের মধ্যে কিন্তু আমরা 4000-5000 নিটসের ব্রাইটনেস ওয়ালাও ফোন দেখি। ডিসপ্লে কালার ঠিক আছে, এমনিতে ডিসপ্লে কালার নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু স্ক্রিন টু বডি রেশিও আরেকটু বেটার হলে কিন্তু আপনার হচ্ছে আরো ন্যারো ডিসপ্লে আপনারা পাইতেন এবং এখান থেকে একটা ব্রেজেললেস এক্সপিরিয়েন্স পাইতেন। মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে কিন্তু কালার অ্যাকুরেট ছিল, ঠিকঠাক ছিল, অনেক বেশি আমি বলবো না যে স্যাচুরেটেড, তবে ন্যাচারাল টোন প্রোভাইড করতেছিল ডিসপ্লেতে। ডিসপ্লের দিক দিয়ে আমি বলবো গেমিং এর ক্ষেত্রে আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন। মুভি ওয়াচিং এর ক্ষেত্রে তুলনামূলক রিফ্রেশের যেহেতু অতটা কাজে লাগে না, সেক্ষেত্রে কিন্তু অতটা এক্সপিরিয়েন্স আপনার বেটার দিবে না কম্পেয়ার টু এই প্রাইস সেগমেন্টে। তো ওভারঅল ডিসপ্লেকে আমি বলবো যে এভারেজ, অনেক বেশি হাই কনফিগার ডিসপ্লে এখানে আমরা পাচ্ছি না। ও হ্যাঁ, এই ফোনটাতে কিন্তু আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা আছে। ফিঙ্গারপ্রিন্টের পজিশন, অ্যাকুরেসি সেগুলো কিন্তু অনেক বেশি ফাস্ট ছিল, টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল, এদিকে কোনো রকম প্রবলেম কিন্তু আমাদের হয়নি। এইবার কিন্তু চলে আসবে হচ্ছে এই ফোনটার মোস্ট হাইলাইটেড ফিচার্স, গেমিং ফিচার্স আর পারফরমেন্স সেকশনে। তো পারফরমেন্স সেকশনে আসলে কিন্তু সবার আগে দেখবো এই ফোনটাতে ব্যবহার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট একটি 3nm বেসড প্রসেসর, যেটা কিন্তু নর্মাল প্রসেসর থেকে ওভারক্লক ভার্সন ব্যবহার করেছে আসুস ROG, মানে তাদের নিজস্ব কাস্টমাইজ। পাশাপাশি কিন্তু এই ফোনটা একদম লেটেস্ট আপডেট অ্যান্ড্রয়েড 15 আপনারা পাচ্ছেন এবং 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট তারা ক্লেম করবে। এই বাজেটের মধ্যে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট ভাই, এটা কোনোভাবেই মানা যায় না, কোনোভাবেই না। তো এইগুলো সব সাইডে রেখে সরাসরি চলে যায় গেমিং টেস্টে এবং আপনাদেরকে দেখাই পাবজি, তারপর হচ্ছে কল অফ ডিউটি অ্যাকচুয়ালি কিরকম পারফর্ম করতেছে। আর এটা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং কিছু তথ্য আছে পাবজি, কল অফ ডিউটিতে আমরা যখন গেমিং টেস্ট করবো, তো সরাসরি গেমিং টেস্টে মুভ করা যাক। ভিউয়ার্স, আমরা কিন্তু এবার চলে যাবো হচ্ছে আসুস ROG এর গেমিং টেস্টে। সবার আগে শুরু করবো পাবজি দিয়ে। এখানে যদি আমরা পাবজিতে যাই তাহলে কিন্তু দেখতে পারবো এখানে আলট্রা এক্সট্রিম আনলক। ও মাই গড, আমি কিন্তু যত ফোনে গেম খেলেছি এই প্রথম আমি দেখলাম 120 FPS হচ্ছে এক্সট্রিম প্লাস, বাট আলট্রা এক্সট্রিম আনলক আমি কোনো ফোনে এই প্রথম দেখলাম। আসুস ROG 9 কিন্তু আপনারা আলট্রা এক্সট্রিম আনলক দেখবেন। ইভেন গ্যালাক্সি S24 আলট্রা সহ যত ধরনের গেমিং ফোন আছে প্রত্যেকটা ফোনের কর্নারে কিন্তু এখানে এক্সট্রিম প্লাস পর্যন্ত ছিল এবং IQ13 যে লাস্ট ভিডিও করেছিলাম সেটার মধ্যে সেম। মানে গ্রাফিক্সের কি ধাঁচ রে ভাই, ভাই রে ভাই, জোস ভাই। AKM এর স্প্রে ভাই ভাই, একদম নো রিকল স্প্রে। ওরে ভাই জোস। আরো একটা মজার ব্যাপার হচ্ছে আপনারা যখন এখান থেকে গেমিং করবেন, এক্স মোডে যখন ঢুকবেন তখন আপনারা কিন্তু এখান থেকে চাইলে কাস্টমাইজ করতে পারবেন সবকিছু। সো কাস্টমাইজ করে আপনারা গেমিং করতে পারবেন। এক্স মোড মানে হচ্ছে আপনি এখান থেকে ডিরেক্ট হচ্ছে গেমিং মোডে প্রবেশ করে ফেললেন। গেমিং লাইব্রেরি আছে, এখান থেকে আপনি চাইলে হচ্ছে গ্রাফিক চেঞ্জ করতে পারবেন এবং ফিচার্ড অপশন আছে, এখান থেকে এক এক গেমের জন্য এক একগুলো ফিচার আপনারা চুজ করতে পারবেন। সো ডাইনামিক মোড আপনি ইউজ করতে পারবেন, আলট্রা ডিউরেবল ইউজ করতে পারবেন। এটা দিলে কিন্তু আপনার হচ্ছে পাওয়ার সেভিং হবে। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু এনিম ভিজন আছে। এনিম ভিজন যদি আপনি চালু করে দেন তাহলে কিন্তু এখানে দেখতেই পারবেন যে আসুস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে চালু হয়ে গিয়েছে। তো এখান থেকে কিন্তু আপনার চার্জ কত % আছে সেটা দেখাবে, টাইম দেখাবে, আসুস ROG এর যে লোগো সেটাও আসবে। মানে এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, জোস জোস। এখান থেকে কিন্তু ফোনকে কুল রাখার জন্য আপনার হচ্ছে এক্সট্রা সেটিংস আছে যেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এয়ার ট্রিগার্ড অপশন আছে। আর আমরা যখন গেমিং করি তখন কিন্তু এর FPS বেড়ে 185 হয়ে যায়। নর্মালি এর ডিসপ্লে হচ্ছে 165 এর। সো এবার কিন্তু আমরা টেস্ট করবো হচ্ছে কল অফ ডিউটি। কল অফ ডিউটির গ্রাফিকও কিন্তু একদম পুরো হচ্ছে ফুল গ্রাফিক আমরা দেখতে পাচ্ছি, একদম হচ্ছে হাইয়েস্ট গ্রাফিকে আমরা গেমিং করতে পারবো। ওকে, এবং অডিও সেকশনে কিন্তু আমরা দেখবো ডুয়াল স্পিকার ব্যবহার করা আছে যেটা ডলবি অ্যাটমস সাপোর্ট। অবভিয়াসলি কিন্তু সাউন্ড কোয়ালিটি ভাই টপ নচ সাউন্ড কোয়ালিটি এই ফোনটা প্রোভাইড করতেছে। স্টোরিও স্পিকারে আপনি হেডফোন ছাড়া এত ভালো সাউন্ড কোয়ালিটি আমি দেখি নাই এই পর্যন্ত অন্য কোনো ফোনে ইউজ করা গেমিং এর ক্ষেত্রে, যেটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। তো সরাসরি আমরা সাউন্ডটা শুনে আসি, কেমন সাউন্ড আপনারা শুনলেই বুঝতে পারবেন। Now we are moving out to the camera section. ক্যামেরা সেকশনে আমরা আসলে দেখতে পারবো পিছনে কিন্তু ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যেটার মেইন মেগাপিক্সেল হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আলট্রা ওয়াইড ব্যবহার করা আছে 13 মেগাপিক্সেল, পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এখানে কিন্তু কোনো টেলিফোটো লেন্স নাই, এক্সট্রা আপনার জুমিং অপশন নাই। মানে আসুস যে ক্যামেরার দিক দিয়ে উইক তারা কিন্তু এবারও সেটা প্রমাণ করলো।
কোনো প্যারিস্কোপ জুমের অপশন না পান তাহলে কিন্তু অবভিয়াসলি এটা ডিসঅ্যাপয়েন্টেড এর কারণ। আমরা ক্যামেরা টেস্ট করে দেখেছি, মোটামুটি ডিসেন্ট ক্যামেরা ছবি তুলতেছিল, অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি কিছু আমরা পাচ্ছিলাম না। 50 থেকে 60,000 টাকা দামের কোনো ফোনের সাথে যদি কম্পেয়ার করতে দেই এটার ক্যামেরাকে, এটা অবশ্যই সেখানেও আপনার হচ্ছে প্রপারলি কিন্তু পেরে উঠবে না। তাছাড়া মেইন ক্যামেরাতে কিন্তু শার্পনেস ডিটেলস কিন্তু মোটামুটি ভালোই ছিল, আপনি রেগুলার ইউসেজের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবেন। পোর্ট্রেট শটে গেলে কিন্তু 1x প্লাস 2x পর্যন্ত আপনি ছবি তুলতে পারবেন, টেলিফোটো লেন্স থাকলে হয়তো 3x পর্যন্ত আপনি পারতেন। তাছাড়া পোর্ট্রেটের এজ ডিটেকশন মোটামুটি ভালোই ছিল, ঠিকঠাকই আমি বলবো ন্যাচারাল টোন প্রোভাইড করতেছিল ছবিতে, কোনো রকম এক্সট্রা নয়েজ বা গ্রেইন আমরা দেখতে পাইনি। পাশাপাশি আলট্রা ওয়াইডটাও ঠিকঠাক ভাবে কাজ করছিল, মোটামুটি ডিসেন্ট ছবি তুলতেছিল। তবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা 2025 সাল অলমোস্ট এই সময় দ্বারা যে কি কাজ আছে সেটা আমি জানি না। পাশাপাশি চলে যায় যদি ভিডিও সেকশনে আমরা দেখতে পারবো 8K প্লাস 30 FPS পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট আছে। এখানে কিন্তু আমরা 4K প্লাস 60 FPS এ ভিডিও করে কমফোর্টেবল বোধ করেছি। মোটামুটি কিন্তু আমরা হচ্ছে স্টেবল ভিডিও পেয়েছি। ভিডিওতে যেহেতু ওআইএস আছে সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম কিন্তু ভিডিওতে দেয়নি। তবে সেলফিতে গিয়ে কিন্তু আমরা আবার একটু অন্যরকম কাহিনী দেখছি, সেখানে কিন্তু 32 মেগাপিক্সেল সেলফি ব্যবহার করা আছে। শুধুমাত্র নাম্বারিং খেলা এখানে হয়েছে সেরকম না, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ব্লারের দিক দিয়েও কিন্তু মোটামুটি ভালো ধরে রাখতে পারতেছিল, পাশাপাশি ডিটেলসও ভালোই ছিল। কিন্তু একটা লাখ টাকার ফোনে যেরকম আমরা এক্সপেক্ট করে থাকি তার ধারে কাছেও কিন্তু নাই, যেটা কিন্তু আমরা হচ্ছে ভিভো X200 Pro অথবা অনর ম্যাজিক 7 Pro তে যেরকম পেয়েছি। কিন্তু সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টেড এর কারণ হচ্ছে এই ফোনটার সেলফিতে কিন্তু 1080 প্লাস 30 FPS এর সাপোর্ট। ভাই একটা 30,000 টাকা ফোনের মধ্যে এখন 1080 প্লাস 60 FPS সাপোর্ট থাকে সেলফিতে, এটা কোনোভাবে মানা যায়? অ্যাকচুয়ালি না। তো সেক্ষেত্রে এটা নিয়ে অবশ্যই আসুসের দেখা দরকার, কাজ করা দরকার। সো ওভারঅল ক্যামেরা এক্সপিরিয়েন্স কিন্তু অতটাও ডিসেন্ট আমার কাছে লাগে নাই। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত আপনাদেরকে আসুস ROG 9 সম্পর্কে ফুল স্পেসিফিকেশনের ধারণা দিয়েছি। এখন কিন্তু এটার চার্জিং ব্যাকআপ, ব্যাটারি ব্যাকআপ আর প্রাইস কিরকম আছে সেটা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে 5800 mAh এর বিগ ব্যাটারি। আমরা কিন্তু ইতিমধ্যে 8 Elite প্রসেসরের যে কয়টা ফোন দেখছি তার মধ্যে অনেক কম ব্যাটারি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কারণ IQ 13 আমরা দেখতে পাচ্ছিলাম 6100 mAh এর, এবং OnePlus 13 এ দেখেছি হচ্ছে 6000 mAh এর, সেক্ষেত্রে 5800 mAh কিন্তু একটু কম হয়ে যায় আমার মতে। পাশাপাশি কিন্তু এই ফোনটাতে পাচ্ছি একটি 65 ওয়াটের চার্জার, যেটা কিন্তু হচ্ছে একটি PD 3.0 চার্জার এবং হচ্ছে ফাস্ট চার্জার। আর যেহেতু হচ্ছে 2025 সালের ফ্ল্যাগশিপ ফোন এটা, তো সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 90 ওয়াট বা হচ্ছে 100 ওয়াট দেওয়াটা জরুরি ছিল। বিকজ অফ এই ফোনটা কিন্তু এমনিতেই চার্জিং ইস্যু আছে, বেশি হিট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে 65 দিলেও যেরকম হিট হয় 90 দিলেও সেরকমই হয়তো, তো এখানে কিন্তু আপনার হচ্ছে 90 দিলে আই গেস বেটার হইতো। পাশাপাশি এই ফোনটাতে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেমও পাচ্ছি, মানে ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে থাকে, এবং রিভার্স চার্জিং সিস্টেম পাচ্ছি 10 ওয়াটের। এবং স্পেসিফিক ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ভাই আসুস কিন্তু আমি আরো আগে ইউজ করেছি, 6 পর্যন্ত আমার ইউজ করা আছে, 7 আমি ইউজ করেছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে দেখেছি এই ফোনগুলো কিন্তু অনেক বেশি হিট হয়, বাট পারফরম্যান্স কিন্তু ড্রপ করে না। আসুসের একটা ধর্ম আছে, তারা কিন্তু ফোন যদি একদম 55 ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলে তারপরে কিন্তু পারফরম্যান্স ড্রপ হবে না। বাট এর একটা ক্ষতিকর বিষয় হচ্ছে সেখানে কিন্তু চার্জটা বেশি কাটে। আমরা কিন্তু মোটামুটি হচ্ছে 4 থেকে 5 ঘন্টা এটার হচ্ছে স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং হচ্ছে ইউজিং এর ক্ষেত্রে কিন্তু একদিন ব্যাকআপ পেয়েছি অনায়াসেই, হেভি গেমিং এর ক্ষেত্রে আর কি। যেহেতু 165 হার্জ এর ডিসপ্লে, সেক্ষেত্রে কিন্তু আরো একটু কম ব্যাকআপ পাবেন, সেক্ষেত্রে আপনি রিফ্রেশ রেট কমায় রাখতে পারেন, ব্যাটারি ব্যাকআপ সেখানে সামান্য বেশি পাবেন। আর চার্জিং স্পিডের কথা যদি বলি তাহলে কিন্তু হচ্ছে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে আপনার হচ্ছে 46 থেকে 50 মিনিটের মতো, মানে একদম হচ্ছে 1 ঘন্টার মধ্যে কিন্তু 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। চার্জ নিয়ে ফ্ল্যাগশিপ ফোনগুলো এভাবে প্যারা দেয় না, চার্জ ঠিকঠাক মতো হয়ে যায়। আর যদি এবার চলে আসে হচ্ছে আপডেট প্রাইসে, হ্যাঁ আপডেট প্রাইসটা কত আসছে ভাই, এখন প্রাইসের কথা নাই বা বলি, প্রাইসটা কিন্তু একদমই স্টেবল না। এটা কিন্তু এমন হয়েছে যে কয়েকদিন পরে দামটা অনেক বড় একটা জাম্প করতে পারে। 8 Elite প্রসেসর দিয়ে এই স্পেসিফিকেশনে 1,20,000 থেকে 30, এখন না ভাই পরে কিনেন সমস্যা নাই, কিন্তু টেকটকের সাথে যোগাযোগ রাখেন, তাদের পেজটা লাইক দিয়ে রাখেন, তাহলে কিন্তু সেখানে আপডেট প্রাইসও সবকিছু সেখানে জানতে পারবেন। তো মোটামুটি এই ছিল ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করেছি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন জানানোর, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স কেমন হবে সেগুলো নিয়ে কথা বলার। তো অবশ্যই ভিডিও যদি একটু ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম ভিডিও আমরা রেগুলার আনতে পারি। তো কথা বাড়াচ্ছি না, আমি আজকে হিমেল এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।